নিব নিছিলাম কয়টা ইন্ডাস্ট্রি 362 লাস্টের যে ক্লাসগুলো এটাতে রিভিউ প্যাটার্নেরই ছিল। জি স্যার, পেট্রোলিয়াম ছিল, পেইন্ট বার্নিশ আর ফ্যাটস এন্ড অয়েল। হ্যাঁ, এখানে আমরা বেশি কিছু মানে গভীরে যাই নাই। আর যেগুলো আগে ডিটেইলস লেকচার দিছিলাম প্রথম দিকে জুম মিটিং এ, তখন তো সময় ছিল, সুযোগ ছিল, অনেক স্যার। কিছু জানার জন্য কাজে লাগবে। সুগার ছিল শর্ট স্যার, করে দিব পাল্প এন্ড হ্যাঁ, সুগার, ফুড ইন্ডাস্ট্রি। পাল্প এন্ড ফুড ইন্ডাস্ট্রি, ফুডটা অবশ্যই ফুড ছোট করে দিব। ইন্ডাস্ট্রির একটা শর্ট জি স্যার, দিলে ফুড ভালো হয়। ইন্ডাস্ট্রিটা স্যার হ্যাঁ শর্ট করে দিলে ভালো হয় স্যার, ওটা অনেক বড় ইন্ডাস্ট্রি। না, এটা অবশ্যই শর্ট হবে। আর যেগুলো পড়াইলাম এই কারণে আমাদের ফুড ইন্ডাস্ট্রিতেও এখন জব মার্কেটটা স্কুইজড হয়ে আসছে কেমিস্টদের জন্য, যেহেতু ফুড এন্ড টেকনোলজি আলাদা ব্রাঞ্চ। এই জন্য একটু ডিটেইলস পড়াইছিলাম যাতে তোমাদের জব মার্কেটে তোমরা কম্পিট করতে পারো, ভাইবা বা অন্য অন্য জিনিস ভালো দিতে পারো। তো সবকিছুই পরীক্ষার জন্য করতে হবে না, আমরা পরীক্ষার জন্য তো এমনি কাটিল করে শর্ট ডেসক্রিপশনটা শর্ট করতে হবে। তোমাদের পরীক্ষা তো 1.5 ঘন্টার হবে, এখন 2 ঘন্টার আর পরীক্ষা কোনোটাই নাই। 3 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টা হচ্ছে। সেই ক্ষেত্রে বুঝছি, আমরা কি শুরু করে দিব নাইলে সময় কভার করা যাচ্ছে না? স্যার শুরু করে দেন স্যার। স্যার শুরু করে দেন স্যার, 38 জন হয়ে গেছে। স্যার অনেক টাইম হয়ে গেছে তো, 9টা বাজে। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এই শুরু করব ফার্টিলাইজার দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ স্যার। ফার্টিলাইজারের একটা ইয়ে দিচ্ছি তোমাদের, পিডিএফ ফাইল। এটা কি ভিজিবল হচ্ছে সবার স্ক্রিনে, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। হচ্ছে স্যার। আচ্ছা, দেখা গেলে আমরা ফার্টিলাইজারটা আসলে তো ইউরিয়া আমাদের দেশে বেসিক্যালি, তাই না? ইউরিয়াটা যেটা বেসিক্যালি আমরা প্রোডাকশন করি কি দিয়ে? প্রথমে অ্যামোনিয়া লাগে, তাই না? আর কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়াম কার্বামেট হয়, ডিহাইড্রেশন হয়ে ইউরিয়া হয়। মনে আসছে তো রিঅ্যাকশনটা মেইন, যেটা আমাদের জি স্যার। এগ্রিকালচারাল জি স্যার। জি কান্ট্রি, স্যার, মনে আছে। আমাদের এগ্রিকালচারাল কান্ট্রি, সেইখানে ফুড প্রোডাকশন প্রিন্সিপাল ফুড স্টাফ হলো রাইস। সেইখানে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইডের সমন্বয়ে যে অ্যামোনিয়াম কার্বামেট আকারেই আমরা ডিহাইড্রেটেড হইলে ইউরিয়াটা দেই, সেখান থেকে হাইড্রোলাইসিস হয়ে নাইট্রোজেনটা গাছে যায়। প্রশ্ন হলো কেন আমরা ডাইরেক্টলি অ্যামোনিয়া দিচ্ছি না, অথবা কেন ডাইরেক্টলি নাইট্রোজেন দিচ্ছি না? এটা সবাই জানো আনসার, ভূমিকাতেই বলতে হয়। আমরা সল্ট আকারে দেই, সল্টের সলিবিলিটি ভালো, অ্যামোনিয়া খুব টক্সিক, করোশন করার জন্য দায়ী। এই জন্য ডাইরেক্টলি অ্যামোনিয়া লিকুইড যদি ডাইলিউট করে দিতাম তাহলে কি হইতো? অ্যামোনিয়া কি গাছে ইনটেক করতে পারতো? পারতো না। এই জন্য তো আমরা আমাদের দেশে আমরা ফরচুনেটলি ন্যাচারাল গ্যাসটা আমাদের একটা ন্যাচারাল রিসোর্স, ওয়ান অফ দ্য ন্যাচারাল রিসোর্স, অন্যান্য দেশে নাই। এই জন্য শ্রিপসের বই অথবা অন্যান্য বইতে যে প্রসেস ডায়াগ্রাম অন্যান্য ভাবে দেওয়া হয়, সেইভাবে আমাদের সিলেবাসটা ওইভাবে সাজানো নাই। আমাদের দেশেই যেহেতু অ্যাভেলেবল একটা বিরাট ইন্ডাস্ট্রি, উই ফিল প্রাউড অফ দিস। ফেঞ্চুগঞ্জ, যাদের বাড়ি আশেপাশে দেখতে পারবা, ফেঞ্চুগঞ্জ ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ছিল। এটা এখন পুরাতন হয়ে যাওয়ায় অনেক ক্ষতির কারণ। নতুন ভাবে 2012 সালেই আবার নতুন ভাবে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি নামে ইনস্টল করা হয়েছে ইউরিয়া ফার্টিলাইজার ন্যাচারাল গ্যাস থেকে। সেখানে এনভায়রনমেন্টাল পলিউশন, আগের যে লস, তারপরে সিস্টেম লস বলো বা এনহান্সমেন্ট পলিউশন বেশি ছিল, ওই সেই 72 সালের প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রিটা রিজেক্টেড হয়ে পাশেই করা হয়েছে। তো আমরা বেসিক্যালি এই ইন্ডাস্ট্রিতে আমাদের ছাত্রদের পাঠাই ইন্টার্নশিপ করার জন্য। ওইখান থেকে ছাত্ররা তাদের যে রিপোর্টটা দেয়, এখান থেকে তাদের কোম্পানির বুকলেটটা নিয়ে আসে। সেই বুকলেটে আমি আপলোড করছিলাম তোমাদের ন্যাচারাল গ্যাস থেকে ইউরিয়া সিনথেসিসের একটা পুরা হিস্ট্রি। এটা আমাদের বইয়ের দরকার হয় না, সুন্দরভাবে তারা গুছিয়ে দেয়, ছাত্ররা এটা সেই কপি পেস্ট করে। তো আমি আবার এটা থেকে তোমাদের হাইলাইট করতেছি। আমাদের মেইন জিনিস হইলো একটা অ্যামোনিয়া প্লান্ট থেকে নেক্সট হলো ইউরিয়া প্লান্ট। ডাইরেক্টলি ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরিতে তোমরা যদি ঘোড়াশাল টিআইসিআই তেও যাও, ভবিষ্যতে যাইবা ট্রেনিং এ, দেখবো ওইখানেও ফার্টিলাইজার ফ্যাক্টরি, ওইখানে অন্যভাবে অ্যামোনিয়া সিনথেসিসটা হয়।
সাথেই একটা চাইনিজ কোম্পানি আমাদের দেশে আসছে। তো ন্যাচারাল গ্যাস থেকে আসেটা কি? ন্যাচারাল গ্যাসটা কি আসলে? মিথেন। বেশিরভাগ আমাদের দেশে জ্বালানি মিথেন না, जी सर। মিথেন। এলপিজি বললে প্রোপেনের কনসেন্ট্রেশন বেশি। তোমাকে যখন লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বলে ওইখানে প্রোপেনটাকে আমরা বুঝি, ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন ফ্রম প্রোপেন। আর আমাদের রান্নাবান্নার জন্য গ্যাসটা আমরা ব্যবহার করি, ইন্ডাস্ট্রিতে ফুয়েল হিসাবে ব্যবহৃত হয়, এটা হলো মিথেনটাকেই। আরো আদার্স কনস্টিটিউয়েন্ট আছে খুব লো কন্ট্রিবিউশন, তো বেসিক্যালি মিথেন। তো এই ন্যাচারাল গ্যাসটাকে আমরা দুই ভাবে কাজে লাগাই। ইউরিয়া একটা হলো তার ফুয়েল হিসাবেও রিঅ্যাক্টর গুলাতে লাগে হিট জেনারেশনের জন্য, এবং মেইন র মেটেরিয়াল ফর দা অ্যামোনিয়া প্লান্ট। প্রথমে আমরা অ্যামোনিয়া প্লান্টটা দেখি। এইখানে বিরাট ভূমিকা, তাদের হিস্ট্রি আছে, এগুলো একবার পড়লে দরকার। তুমি যেটা পড়বা, প্রশ্ন থাকে পরীক্ষায় যে একটা আউটলাইন দো, ডেসক্রাইব দ্য ইউরিয়া সিনথেসিস প্ল্যান ইউজিং দ্য ন্যাচারাল গ্যাস। হেবারবস সিনথেসিস তো নাইট্রোজেন আর হাইড্রোজেন দিলে অ্যামোনিয়া হয়। ফার্স্ট আমাদের যেটা প্ল্যান বা ফার্স্ট স্কেলে অ্যামোনিয়া প্রোডাকশন করা হয়, সেই অ্যামোনিয়াটা সেকেন্ড আরেকটা রেকর্ড হচ্ছে না স্যার। না, এই রিভিউ ক্লাস রেকর্ড করা যাবে না, কারণ এইগুলো রেকর্ড হইলে সমস্যা হয়। আমরা তো এখন কোচিং ক্লাসের মতো পড়াচ্ছি, কাজে এই কোচিং রেকর্ড আগের দিনও করিনি। তো তোমরা এখানে যারা উপস্থিত আছো তো সবাইকে পাস করে দিবা। আমাদের মেইন টপিকটা আজকে টুডে যেটা দেখছো, আমি বাংলায় লেকচার দিচ্ছি, কন্ট্রাস্টিং টু মাই কনভেনশনাল লেকচার। তো তোমাদের জন্য ভালো, এটা রেকর্ডিং করলে বলবে যে স্যার হয়তো প্রশ্ন ভিত্তিক পড়াই দিছে, 2 প্রশ্ন পড়াইছে। সেকেন্ড এক্সামিনার কি করবে না করবে জানি না, আমি যা বলতেছি ক্লাসে তোমাদের সহজ করার জন্য। শুধু করোনা পরিস্থিতিতে সবাই বিপর্যস্ত। তো তোমরা এখানে ফার্টিলাইজারটা বলতে ইউরিয়া সিনথেসিস, পরীক্ষায় সবসময় দেখবা আমার আগের প্রশ্নগুলোতেও যে ন্যাচারাল গ্যাস থেকে বাংলাদেশের পার্সপেক্টিভে। তো প্রথম প্ল্যান্টটা হলো অ্যামোনিয়া প্ল্যান্ট। অ্যামোনিয়াটার জন্য র মেটেরিয়াল হলো নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন, তাই না? হেবারবস সিনথেসিস এক্সোথার্মিক রিঅ্যাকশন। এখন নাইট্রোজেনটা কম্প্রেসড এয়ার থেকে আসবে আর হাইড্রোজেনটা আসবে মিথেন থেকে। এই দুটো কিভাবে করা হয় আমরা এখানে বর্ণনাটা লেখছে ফার্টিলাইজার ফ্যাক্টরি। তোমার এখানে অনেক কিছুই এই তাদের যে ছাত্ররা আমাদের এখানে যায়, এখানে সেফটি কনসার্ন এগুলার পরে তোমাদের যে মেইন জিনিসটা আমি বলতে চাচ্ছি যে অ্যামোনিয়া প্ল্যান্ট দেখা যাচ্ছে তো না, এখানে প্রসেসটা, ইন্ডাস্ট্রি মানে প্রসেস, কি কি প্রসেস, অনেকগুলা প্রসেস দেখতে পাচ্ছ, প্রায় মোর দেন 9 প্রসেস। এইখানে আমি যদি হাইলাইটারটা ইউজ করি তোমরা দেখতে পাইবা স্পটলাইটস। এই প্রসেসটাকে হালকা ভাবে বর্ণনা খুব শর্টকাট করতে পারবা আমার লেকচারটা যদি শুনো, এবং কিছু কিছু জিনিস তোমার এই যে ফিড গ্যাস, আমরা বলছিলাম না ন্যাচারাল গ্যাসটা দুইটা পারপাস ইউজ হয়, একটা হলো তার ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল জ্বালানি হিসেবে, আর একটা ফিড গ্যাস, অর্থাৎ এখান থেকে আমরা র মেটেরিয়াল নিব, হাইড্রোজেন তৈরি হবে। ফিড গ্যাস প্রথমে আমরা বলি যে কোনো ন্যাচারাল জিনিস, কয়লা হোক, গ্যাস হোক, তেল হোক, সালফার একটা বিরাট জিনিস। প্রথম ডিটেইলস ভিডিও লেকচার আমরা জুমে আলাপ করছিলাম, সালফার পয়জনিং এজেন্ট। সালফারটা পয়জন করে ফেলে ক্যাটালিস্টকে, এই জন্য বাই সামহাউ এই জন্য সালফার রিমুভ করতে হবে। তো ডিসালফারাইজেশন একটা মাস্ট। দেখবা ভারতের কয়লা আসলে গল্প করছিলাম, মনে আছে কিনা, যে সালফার কন্টেন্ট বেশি হলে কয়লা বাংলাদেশ রিসিভ করতে পারে না। জি স্যার, একটা নির্দিষ্ট পরিমাণ গল্প মনে হাইড্রো আছে? ট্রিটিং করা হয়, হাইড্রো ট্রিটিং। হ্যাঁ, এই ন্যাচারাল গ্যাসের তো সেম, মাটির নিচ থেকেই করতেছে, ভৌগোলিক দিক থেকে এগুলাতে সালফার থাকে এবং অ্যাসিড ড্রেনের জন্য, এই জন্য সালফার রিমুভাল, দেন প্রাইমারি রিফর্মিং, সেকেন্ডারি রিফর্মিং। এই রিফর্মিং এর মাধ্যমে কিন্তু রিফর্মিং রিঅ্যাকশন, আরো যদি আমরা বলি স্টিম রিফর্মিং রিঅ্যাকশন, পানির মাধ্যমে ওয়েল নোন একটা রিঅ্যাকশন যেখানে হাইড্রোজেন প্রোডাকশন করবে। মিথেন পানির সাথে রিঅ্যাকশন করে হাইড্রোজেন করবে এইখানে। কার্বন মনোক্সাইড শিফট রিঅ্যাকশন, তারপরে এই শিফট রিঅ্যাকশনের মাধ্যমে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডটা তোমার রিমুভ করে নিয়ে হবে। এই কার্বন ডাই অক্সাইড যেটা রিমুভাল হবে এটাই ইউরিয়ার জন্য চলে যাবে। অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড রিঅ্যাকশন করলে এই কার্বন ডাই অক্সাইড রিমুভ হয়ে ইউরিয়া প্ল্যান্টে যাবে, আর এখান থেকে রিফর্মিং স্টেপে হাইড্রোজেন প্রডিউস হবে। তার পাশাপাশি কোম্পানির বেনিফিটের জন্য মিথেনেশন করা হয়।
কিছু আনরিঅ্যাক্টেড জিনিস দিয়ে আবার মিথেন করে ফেলা হয়। ক্রায়োজেনিক শব্দটার নাম শুনছো তোমরা? এই কয়েকটা স্টেপ তোমরা পড়লেই পারবা। না স্যার, রিফর্মিং, ক্রায়োজেনিক স্যার নতুন। ঠান্ডা ঠান্ডা কিছু একটা কোল্ড। অতি নিম্ন ঠান্ডা, বাংলা ভাষায় অতি very low temperature. Cryogenic is the physics. In physics, means the define the low temperature reactions. আমরা বারবার গল্প করছিলাম আমরা লো টেম্পারেচারে নেই কিভাবে। তোমাদের কেমিস্ট্রির ছাত্র বিভিন্ন সময় আমরা এটা জিজ্ঞেস করি, যদি বলি আমরা এই যে এজো ডাই বানাইতে গেলে বেনজিনকে এজো ডায়াজো রিঅ্যাকশন করতে গেলে আমরা -5 পর্যন্ত নিতে হয়। কিভাবে নেই? বরফ দিয়ে দিলি তো এনাফ। বরফ ভাঙ্গি অর্গানিক কলারা ভাঙে না। অর্গানিক রিঅ্যাকশনে -5 পর্যন্ত গেলে এজো রিঅ্যাকশন গুলো করা হয়, এজো বেনজিন। -5 এর পরে যদি আমরা -15 এ যাইতেছি, আমি এটা গল্প করছি সবাইকে বলছিলাম একদিন, তোমরা নাছো নাকি? বলতে পারবা লো টেম্পারেচারে ক্রায়োজেনিক রিঅ্যাকশন গুলো কিভাবে করা হয়? একদম -129 ডিগ্রি সেন্টিগ্রেডে এখানে ক্রায়োজেনিক টেম্পারেচারে কম্প্রেসড ন্যাচারাল গ্যাসটাকে কম্প্রেস করা হয়। করা হইলে এখানে নাইট্রোজেন তৈরি করা হয়। এয়ার আছে, বাতাস থেকে নাইট্রোজেন, বাতাসটাকে কম্প্রেস করে নাইট্রোজেন করা হয়। তো সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিয়ে আমরা বরফের মধ্যে আরো নিচে নেমে যাই টেম্পারেচার। তারপরে যদি আমরা -28 -30 তে যাইতে চাই, এনালিটিক্যাল কেমিস্ট্রি গুলো বেশিরভাগ করতে হয় কিছু ইথানল প্রোপানল দিয়ে দিই, আর কাজ হয় না। এরপরে কেমিস্ট্রির অর্গানিকের তো শেষ, জলিল ফেল, আর কোনো সলভ নাই, দৌড় যা। তখন -50 -60 তে কিভাবে নিব আমরা? এখানে টেম্পারেচারে কাজ করতে হয় ল্যাবে, সুপার কন্ডাক্টর বা আদার্স মেটেরিয়ালের জন্য যে যে লো টেম্পারেচারই তো লাগে, তখন আর্গন গ্যাস দিয়ে দিতে হয়। এটা তোমাদের জানার জন্য অন্যান্য সুযোগ নাই, নাহলে ক্রায়োজেনিকের উপর আমি 2-3টা লেকচারই দেওয়া যেত। ক্রায়োজেনিক ফিজিক্স বা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে জিনিসগুলা হয়তো অন্য কোনো লেকচারের সুযোগ থাকবে না, বলবেও না কেউ, জানার প্রয়োজনও মনে করে না ছাত্ররা, বলারও প্রয়োজন মনে করে না আমরা মাস্টার। আর্গন দিয়ে দিলে আমরা -55 56 এ যাই, ওইখানে গেলে কিছু ম্যাগনেটিক প্রপার্টি স্টাডি করে। আর বাকিটা হলো তোমার হাই টেম্পারেচার প্রেসার কম্প্রেসড করে মেশিনারির মাধ্যমে, এগুলো আমরা বললাম কেমিক্যাল মেথডে। আর মেশিনে হাই কম্প্রেসড টেম্পারেচার মানে লো টেম্পারেচারে যাওয়ার জন্য এখানে ক্রায়োজেনিক পিউরিফিকেশন বলা হয়। উন্নত মানের ভ্যাকুয়াম মেশিন আলট্রা কোল্ড করা হয়, আলট্রা কোল্ড বলা হয়, আলট্রাসাউন্ড যেরকম এরকম। প্রথমে রিফর্মিং রিঅ্যাকশন, মেইন জিনিসটা হলো অ্যামোনিয়ার রিফর্মার, এখানে রিফর্মিং করতেছে, হাইড্রোজেন প্রোডিউস হইতেছে। তারপরে শিফট রিঅ্যাকশন, তোমরা অর্গানিকে পড়বা যে ওয়াটার গ্যাস শিফট রিঅ্যাকশন, নাম শুনো নাই? বিখ্যাত রিঅ্যাকশন, সিন গ্যাস প্রোডাকশন হয়, এগুলো অর্গানিকে পড়ার কথা। সিন গ্যাস রিঅ্যাকশন, ওয়াটার গ্যাস শিফট রিঅ্যাকশন, রিভার্স ওয়াটার গ্যাস শিফট রিঅ্যাকশন আমরা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে ইউজ করি, ইঞ্জিনিয়াররা বিশেষ করে এগুলো ইউজ করে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে, এখানে প্রয়োগ। তারপরে মিথেনেশনটা বলা হলো বেনিফিটের জন্য, কিছু যখন থেকে যায় কার্বন ডাই অক্সাইড আমরা দেখবো এখানে মিথেনে কনভার্ট করা হয়, আবার রিসাইকেল করা হয়। তারপরে অ্যামোনিয়া সিনথেসিস প্ল্যান্টে যায়, এখান থেকে ক্রায়োজেনিক পিউরিফিকেশনের মাধ্যমে নাইট্রোজেন হাইড্রোজেনের 3:1 রেশিও মেইনটেইন করা হয়, দেন অ্যামোনিয়া সিনথেসিস। তারপরে অ্যামোনিয়া রিকভারি করে ইউরিয়া প্রসেস প্ল্যান্টে চলে যায়, ইউরিয়া প্রসেস। আমরা এটা একটু দেখি রিঅ্যাকশনগুলো। ফিড গ্যাস বলছিলাম, ন্যাচারাল গ্যাস তো ডেফিনেটলি যাচ্ছে ফিড গ্যাস হিসাবে। এই যে অর্গানিক্স বাউন্ড সালফার, এটা কিন্তু আর মানে অর্গানিক বাউন্ড, এখানে হাইড্রোজেন সালফাইড হিসেবে রিকভার করা হয়, ডিসালফারাইজেশন প্ল্যান্ট। প্রাইমারি রিফর্মারের মাধ্যমে হাইড্রোজেন অলমোস্ট 86% কার্বন মানে মিথেন কনভার্সন হয়ে যায় এখানে। তাও বাকিটা যেটা থাকে লো টেম্পারেচার রিফর্মারে হয়, সেকেন্ডারি রিফর্মারে গিয়ে বাকিটুকু হাইড্রোজেন হয়ে যায়। এই যে অক্সিজেনেশন হয়, আবার এখানে হাইড্রোজেন প্রোডাকশন, মেইনলি রিফর্মিং রিঅ্যাকশন টু প্রোডিউস হাইড্রোজেন। শিফট গ্যাস রিঅ্যাকশন, এগেইন কার্বন মনোক্সাইড ওয়াটারে মিলে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইডটা আমরা এখান থেকে রিমুভ করে ফেলবো। কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড ইজ অলসো পয়জনাস ফর দ্য ক্যাটালিস্ট। আর হাই টেম্পারেচার বলো বা রিফর্মিং রিঅ্যাকশনে ক্যাটালিস্ট লাগে, কিন্তু ডিসালফারাইজেশনে ক্যাটালিস্ট লাগে নিকেল মলিবডিনাম, রিফর্মিং রিঅ্যাকশনে শিফট রিঅ্যাকশনে লাগে যেটা কনভার্সন, কপার লাগে, আয়রন অক্সাইড লাগে। এগুলো একটু দেখি নিবা কি কি কেন বলা আছে। শিফট রিঅ্যাকশন থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল, কার্বন ডাই অক্সাইড পৃথক হয়ে গেল, থাকলে কি সমস্যা? নেক্সট স্টেপের ক্যাটালিস্ট কে?
অ্যামোনিয়ার পয়জনাস করে ফেলবে। ড্রাইং করা হয়, আবার ওই যে মিথেনেশন বলছিলাম, এখানে যে বাকি কার্বন মনোক্সাইড হাইড্রোজেন থাকে মিথেনে কনভার্ট করা হয় এই মিথেনেশন স্টেপে। তো মিথেন করলে আবার ন্যাচারাল গ্যাস যেগুলো পাইলাম তার সাথে এডিশনাল দিয়ে ক্রায়োজেনিক পিউরিফিকেশনে excess nitrogen, most of the methane and 60% of the argon contained in the purifier are removed from the bottom. Nitrogen নিয়ে গেলাম, হাইড্রোজেন পাওয়া গেল আগে, নাইট্রোজেন পেলে এখন অ্যামোনিয়া হয়ে গেল, অ্যামোনিয়া সিনথেসিস। সেই অ্যামোনিয়াটা একটা লিকুইড হিসেবে ট্যাঙ্কারে চলে যায়। দেন ফার্দার স্টেপ ইজ অ্যামোনিয়া ইজ অ্যালাউড টু রিঅ্যাক্ট উইথ কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাকশন করে, কার্বন ডাইঅক্সাইড টু প্রোডিউস অ্যামোনিয়াম কার্বামেট। অ্যামোনিয়াম কার্বামেট থেকে ডিহাইড্রেটেড হয়ে আবার অ্যামোনিয়া। তো অ্যামোনিয়াম কার্বামেট যেটা ফার্স্ট স্টেপে হয় এটা হলো এক্সোথার্মিক, আবার অ্যামোনিয়াম কার্বামেট থেকে ডিহাইড্রেশন হয়ে যেটা অ্যামোনিয়া তৈরি হয় এটা আবার এন্ডোথার্মিক। ওভারঅল নেট রিঅ্যাকশন কিন্তু এক্সোথার্মিক। এটা একটু সুন্দর করে বেলে লিখে দিবা, একটু একটু করে লিখবা। তো এখানে আমরা অ্যামোনিয়া থেকে তাদের এখানে একটা ফ্লো চার্ট দিছে। এখানে ফ্লো চার্টটা কি দেখা যাচ্ছে? যদিও ছোট, একটু বড় করা যাচ্ছে না, দেখা যাচ্ছে স্যার এখন। আচ্ছা, ন্যাচারাল গ্যাস কম্প্রেসর সবই ডিসালফারাইজার, প্রাইমারি রিফর্মার, সেকেন্ডারি রিফর্মার। এখান থেকে হাইড্রোজেন যাচ্ছে, কার্বন মনোক্সাইড কনভার্সন হয়ে কার্বন ডাই অক্সাইড হয়ে যাচ্ছে, এটা রিমুভ হয়ে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে ইউরিয়া প্ল্যান্টে। মিথেনেশন যে রিমেইনিং যে কার্বন মনোক্সাইডটা থাকছে আমরা মিথেনে কনভার্ট করে আবার দিয়ে দিচ্ছি প্রাইমারি রিফর্মারের কাছে। ড্রাইং কম্প্রেসরের মাধ্যমে নাইট্রোজেন তৈরি হচ্ছে, আগেরটার থেকে রিফর্মারে হাইড্রোজেন হইল, দেন অ্যামোনিয়া তৈরি হয়ে গেল। ইউরিয়ার জন্য দেখো মোস্ট পপুলার এন্ড ইকোনমিক্যাল পার্ট, এই যে অ্যামোনিয়া পাওয়া গেল আগে, কার্বন ডাই অক্সাইড পেলা, অ্যামোনিয়াম কার্বামেট হইল। দিস ইজ এক্সোথার্মিক রিঅ্যাকশন। হাইলাইট দেখাচ্ছে মাউস। সেই অ্যামোনিয়াম কার্বামেট থেকে ইউরিয়াটা যখন হয়, এইটার থেকে একটা ডিহাইড্রেশন প্রসেস দিয়ে এইটা আবার এন্ডোথার্মিক, আগেরটা এক্সোথার্মিক। ওভারঅল হইলো এক্সোথার্মিক রিঅ্যাকশন। কি প্রসেস ফিচার? কার্বন ডাই অক্সাইড কম্প্রেসর, স্ট্রিপার, স্ক্রাবার, তারপরে এলপি, ইউরিয়া সলিউশন ট্যাঙ্ক, ফার্স্ট। আর ইউরিয়াটা যখন তৈরি হয় এটাকে তখন গ্র্যানুয়েল করা হয়, যে গুটি গুটি যাতে সলিড থাকে। গুটি ইউরিয়াও হয়, পাউডারাস ইউরিয়া হয়, তোমার ডিপেন্ডিং অন দা ডিমান্ড অফ দা ফার্মার। এখানে হলো আমাদের এই ফেঞ্চুগঞ্জ ফার্টিলাইজার বা শাহজালাল ফার্টিলাইজার। এট এ গ্ল্যান্স আমরা দেখলাম কিভাবে ন্যাচারাল গ্যাস থেকে তৈরি করা হয়। এখানে স্ট্রিপসের বই ন্যাচারাল গ্যাস থেকে কোনো ইয়ে নাই। দ্বিতীয় যেটা হলো ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সেকশনটা, এখানে একটা প্রশ্ন হালকা থাকে, বলে স্যার পড়তেছি ইউরিয়া প্লান্ট ওয়েস্ট ওয়াটার, কারণ ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস আমরা বলছিলাম, তার রিলেটেড প্রসেসগুলোর মধ্যে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে দেখো কত টাকা খরচ করে যদি তোমরা ভিজিট করো। এখানে ইউরিয়া এবং ইউরিয়া কন্টেইনিং টক্সিক অ্যামোনিয়া থাকে, ইফ্লুয়েন্টস এইগুলা কন্টেইন করে অ্যামোনিয়া, ইউরিয়া। এগুলাকে তোমার রিমুভ করার জন্য হাইড্রোলাইজার ইউজ করা হয়, লিকুইড ফিট কলাম ইউজ করা হয়, এক্সপেন্সিভ জিনিস। না হইলে তুমি যদি এই পানিটা ছাড়ো অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে খুব ক্ষতি হবে, কোনো মাছ এবং এই এনভায়রনমেন্টে কোনো হার্ব শার্পস এগুলো টিকবেই না। তো ফ্লুইড ব্রেড গ্র্যানুলেশন করা হয়, মোস্ট অফ দ্য কমনলি ইউজড ফিনিশিং টেকনোলজি ফ্লুইড বেড গ্র্যানুলেশন। তো এখানে ফেঞ্চুগঞ্জে তাই করতেছে। তারপরে স্টেমি কার্বনস ফ্লুইড বেড। স্টেমি কার্বন হলো যে কোম্পানিটা তাদেরকে লাইসেন্স দিছে, দিস ইজ নট এ মেথড, একটা কোম্পানি লাইসেন্সিং অথরিটি। এখানে ফ্লসে ইউরিয়া মেল্ট স্টিম উইথ দ্য ইউরিয়া কনসেন্ট্রেশন এত, ফ্লুইড বেড গ্র্যানুলার ইউরিয়া তৈরি করলে আমাদের চাষীদের জন্য হাত দিয়ে মানে ছিটানো ভালো, কারণ স্প্রে মেশিন বা লিকুইড এগুলো এক্সপেন্সিভ হয়। এই জন্য সল্টটাকে, যেটা অ্যামোনিয়াম কার্বামেট ডিহাইড্রেট হওয়ার পরে ইউরিয়া তৈরি হয়, যেটা সাদা ইউরিয়া চাষীদের ছিটাইতে দেখো। এখানে একটা গ্ল্যান্স তারা একটা ফ্লো ডায়াগ্রাম দিছে, কিছু এগুলার দরকার নাই। এখন এনি কোশ্চেন আছে নাকি? কি পড়বা এটার থেকে বলো দেখি। স্যার অ্যামোনিয়া স্যার ম্যানুফ্যাকচারিং প্রসেস, তারপর ইউরিয়া ম্যানুফ্যাকচারিং প্রসেস, ফ্লো চার্ট, তারপর স্যার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, ওয়েস্ট ওয়াটার, এই তিনটা। জি স্যার। যদি কোন সময় দেখা যায় অনেক সময় শর্টকাট করে শুধু অ্যামোনিয়া প্লান্ট দিয়ে ন্যাচারাল গ্যাস থেকে, তাহলে রিফর্মিং লাগতেছে,
তারপরে তোমার শিফট কনভার্সন লাগতেছে, ওয়াটার গ্যাস শিফট রিঅ্যাকশন, শিফট আবার তোমার রিভার্স রিঅ্যাকশনও লাগে কিন্তু। যে মিথেনেশনের মধ্যে কি লাগে, মিথেনেশন প্লান্টের মধ্যে একটা ছিল কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন মিলে মিথেন এবং ওয়াটার, মিথেন বানাচ্ছ। আর প্রথমে তো মিথেনকে দিয়ে বিসমিল্লাহ করছো, মিথেন থেকে হাইড্রোজেন করছো, এটা ছিল শিফট। আবার পরবর্তীতে যে এক্সেস কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইড এটাকে হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে যে তুমি আবার মিথেন বানাচ্ছো, এটা হচ্ছে রিভার্স শিফট রিঅ্যাকশন। দুইটি আমরা অ্যাপ্লাই করছি। স্যার ওটা স্যার ফ্লো চার্টটা স্যার যেটা দেখাইছিলেন সেটা দিয়ে দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ হবে। আর লেখে লেখে যেটা দিছে তোমার, দেখো প্রথমে যেটা দিচ্ছি ফ্লো চার্ট, তো এখান থেকে একটু এই যে জিনিসগুলো একটু হাইলাইট করে তুমি প্রথমে একটার পর একটা, এই যে কম্প্রেসর, প্রাইমারি রিফর্মিং, সেকেন্ডারি রিফর্মিং, সেকেন্ডারি রিফর্মিং এ কি হচ্ছে, কার্বন মনোক্সাইড শিফট কনভার্সন কোথায় হচ্ছে, রিমুভাল, ড্রাইং, প্রথমে ডিসালফারাইজেশন দিয়ে স্টার্ট, ন্যাচারাল গ্যাস ইন, হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, কার্বন মনোক্সাইড রিমুভাল, কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, ক্রায়োজেনিক টেম্পারেচারে হাইড্রোজেন তৈরি হচ্ছে, অ্যামোনিয়া প্রোডাকশন। একবার পড়লেই, আর লেকচারটা যারা শুনছো এটা মনোযোগ দিয়ে কাজ করলেই, যেহেতু রেকর্ডিং হচ্ছে না, ভিডিও নাই, এটা সহজ করে দিলাম। এনি কোয়েশ্চেনস রিলেটেড টু দিস ওয়াটার পিউরিফিকেশন প্লান্ট, কারণ অ্যামোনিয়া খুব টক্সিক কোরোশন মেটেরিয়াল, যদি কোনো বয়লার অথবা আয়রন স্টিলে থাকে। শুধু কেন কার্বন ডাই অক্সাইড থেকে রিমুভ করে নিচ্ছি, এখানে আমাদের যে হেবারবস প্রসেসে তো আমাদের আয়রন আছে ক্যাটালিস্ট, মলিবডিনামের উপস্থিতিতে, আবার নিকেল মলিবডিনাম ক্যাটালিস্ট আছে, সেইগুলা যত ক্যাটালিস্ট আছে, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার, এগুলো পয়জনাস, বাই সামহাউ এগুলাকে রিমুভ করতেই হবে। স্যার তবু তো স্যার ওই যে এখান থেকে নাইট্রোজেনের জন্য স্যার অ্যাসিড ড্রেনটা হয় ভালো মতো স্যার। নাইট্রোজেনের জন্য অ্যাসিড রেইন হবে না, মানে সালফারের জন্য। নাইট্রোজেন তো নাইট্রিক অ্যাসিড হয়ে লিখুন, সালফারের জন্য। তবে ওই অ্যাসিড রেইন আমাদের নট কনসার্ন, সালফার রিমুভ করতে নাইট্রিক অ্যাসিড তো স্যার অ্যাসিড রেইনের জন্য দায়ী না, নাইট্রিক অ্যাসিডের জন্য এটা তো নাইট্রিক অ্যাসিড থেকে তো ধীরে ধীরে এটা খুব স্লো, কিন্তু সালফার যেটা খুব ভ্যাপোরাইজড এর মতো, মানে আমরা যদি বলি দুটার কম্পারেটিভ স্টাডি, সালফারটা হাইড্রোজেন সালফার থেকে সালফার ডাই অক্সাইড, যেটা বলতেছি অক্সিডাইজিং স্মোক আর রিডিউসিং স্মোক বা ফটোকেমিক্যাল স্মোক হলো আলাদা। সালফিউরিক অ্যাসিডটাই তো টক্সিক এবং কোরোসিভ, নাইট্রিক অ্যাসিড তো আছেই। কিন্তু লিকুইড নাইট্রিক অ্যাসিড থেকে তোমার আবার নাইট্রোজেন সাইকেলে ফিরে যাওয়ার চেয়ে সালফিউরিক অ্যাসিড বা সালফার ডাই অক্সাইড থেকে রেডি হয়ে মানে অ্যাসিড রেইন হয় যেটা দায়ী। তো এখানে এইটার চেয়ে বেশি হলো সালফার কেন রিমুভ করতেছি, কয়লা দিয়েই জ্বালাই অথবা তোমার এই ন্যাচারাল গ্যাস থেকে জ্বালাই, এই সালফারটা আবার আমার ক্যাটালিস্টের জন্য পয়জনাস, এনভায়রনমেন্টাল কনসার্ন প্লাস ক্যাটালাইটিক পয়জন। এই যে রিঅ্যাকশনটা কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ হ্যাঁ স্যার রিঅ্যাকশনটা স্লো করে দিচ্ছে সালফার। হ্যাঁ, পয়জন করে দিলে ক্যাটালিস্ট যদি না থাকে ইন্ডাস্ট্রি তো মারা যাবে, ক্যাটালিস্ট যদি নষ্ট হয়ে যায় সব শেষ। আর গ্রিন কেমিস্ট্রিতে মেইন মূল মন্ত্রই হলো ক্যাটালিস্ট ইউজ করতে বলা হয়, কারণ মানে বাই প্রোডাক্ট এবং অন্যান্য ধরনের বার্ডেন কম হবে। ক্যাটালিস্টটা মানে গ্রিন কেমিস্ট্রিতে খুবই এমফাসাইজড করা হয়, অ্যাপ্রিশিয়েবল জিনিস বলাই হয়, 12টা প্রিন্সিপালের একটাই, পরবর্তীতে দূর হবে। নেক্সটে আমরা চলে যাব কিন্তু আয়রন এন্ড স্টিল মেকিং ইন্ডাস্ট্রিতে। আমরা এটা শেয়ার থেকে বেরিয়ে যাচ্ছি স্যার। তাহলে এখানে তিনটা পার্ট স্যার আমাদের, মানে ইউরিয়া, অ্যামোনিয়া আর ওয়াস্ট ওয়াটার ট্রিটমেন্ট। তবে অ্যামোনিয়া আলাদা বলবো না, অ্যামোনিয়া না করলে তো ইউরিয়া তৈরি করতে হবে। জি স্যার, জি স্যার, জি স্যার। অ্যামোনিয়া প্লান্ট দিয়ে শুরু হয় আমাদের, ন্যাচারাল গ্যাস দিয়ে শুরু হচ্ছে, ন্যাচারাল গ্যাস দিয়ে প্রথমে রিফর্মিং থেকে হচ্ছেটা কি হাইড্রোজেন, তারপরে শিফট রিঅ্যাকশন, কার্বন ডাই অক্সাইড সেপারেট হয়ে যাচ্ছে, ক্রায়োজেনিক কম্প্রেশনের মাধ্যমে 3:1 রেশিওতে নাইট্রোজেন, হাইড্রোজেন ইনটু নাইট্রোজেন প্রোডিউস করা হয়, দেন অ্যামোনিয়া কনভার্সন, সরি অ্যামোনিয়া। স্যার এখন যদি স্যার ইউরিয়া সিনথেসিস স্যার যদি লিখতে বলে পরীক্ষায়, তখন স্যার অ্যামোনিয়া ম্যানুফ্যাকচারিং প্রসেসও দিব, মানে দুটো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যামোনিয়া না দিয়ে তো তুমি ইউরিয়া তৈরি করতে পারবে না। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এটা তো মেইন। আর অ্যামোনিয়ার জন্য নাইট্রোজেন লাগে, হাইড্রোজেন লাগে। হাইড্রোজেনটা আসতেছে ন্যাচারাল গ্যাস থেকে, নাইট্রোজেনটা বাতাস থেকে, কম্প্রেসড যেটা সিএনজি বলো না, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। জি স্যার, তাহলে গাড়ি স্যার দুটো চালানোর ফ্লো জন্য চার্ট হবে স্যার, দুইটা ফ্লো চার্ট হবে, একটু মার্কও বেশি থাকবে, তাহলে এটার সাথে ছোট্ট একটা প্রশ্ন থাকবে, তখন আর বেশি একটা বড় হবে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা একটু চোখ বুলাইয়ে নিও, এটা খুব সহজ জিনিস। এখন আমরা
যেটা শেয়ার করব, আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রি, বুঝতে পারছো? আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রিতে আমরা কয়েকটা জিনিস এখানে দেখব, যে জিনিসগুলা ব্লাস্ট ফার্নেসের রিঅ্যাকশন, আয়রন কিভাবে তৈরি করা হয়, স্টিল কিভাবে তৈরি করা হয়। তো আমি প্রথমেই তোমাদের নোটটা আগে যেটা আমি দিয়ে দিব গুগল ক্লাসে, স্যার এইটাতে আগের দিয়ে শুরু করব। আগের স্লাইডটা তারপরে দিয়েন আমি স্যার, মানে একটা, এটাতে দেখছি যে রিঅ্যাকশন গুলো আছে স্যার ভালোভাবে। হ্যাঁ দিয়ে দিব, মানে আজকে নতুন যেটা দেব এটা করলেই হবে। আগে তো অনেক কিছুই বলছি, বড় বড় জিনিস, এখন আজকেরটা একদম কনসাইজ ওয়েতেই আমরা দিয়ে দিব আর কি। স্ক্রিন শেয়ারে গেছি। আয়রন এন্ড স্টিল, এটা দেখা যাচ্ছে আয়রন এন্ড স্টিল। জি স্যার দেখা জি স্যার। আগের শীট এটাই দিছ। আচ্ছা, আয়রনটা হয় বিভিন্ন আয়রনের ওর থেকে নিয়ে, এটা প্রাকৃতিকভাবে আয়রনের ওরের মধ্যে অনেকগুলা ওর মেটেরিয়াল আছে। বেসিক্যালি ফেরোসোফেরিক অক্সাইড আয়রনের জন্য বিভিন্ন ধরনের কম্পোজিট ডাইরেক্টলি এনে তোমার ব্লাস্ট ফার্নেসে হাই টেম্পারেচার রিঅ্যাকশন করে আয়রন বানানো হয়। দিস ইজ দ্য বেসিক থিওরি। এখানে রিডাকশন কাজ করে এখানে, সেই মলতেন আয়রন থেকে আবার স্টিল তৈরি করা হয়। তাহলে আয়রনটা হলো একটা বেসিক পার্ট, সেটা আসতেছে প্রাকৃতিক র মেটেরিয়াল ফেরোসোফেরিক অক্সাইড বা আয়রন রিলেটেড ওর। আর আয়রন তৈরি হওয়ার পরে সেটাতে আমরা দেখব বিভিন্ন ধরনের অ্যাপ্লাইড আয়রন বলবো আমরা, স্টিল, সেখানে আবার কি লো কার্বন না হাই কার্বন, অ্যালয় কার্বন, অ্যালয় মিশ্রিত না নন অ্যালয় মিশ্রিত, এই ধরনের প্রশ্ন। খুব সহজ কিন্তু। দেখো আয়রন যেটা এখানে আমি আবার হাইলাইট স্পটলাইট ইউজ করছি তোমাদের সুবিধার জন্য, এই যে ওভারঅল রিঅ্যাকশনটা কিন্তু এটা Fe2O3 ফেরোসোফেরিক অক্সাইড নাম শোনো নাই? কার্বনটা হলো রিডিউসিং এজেন্ট, কোক বলা হয়, reduced by the carbon to form the metallic iron in addition to carbon monoxide. Actual reduction is carbon monoxide. এই কার্বনটা অক্সিজেনের সাথে পিওর অক্সিজেন দেওয়া হয়, কার্বন মনোক্সাইড তৈরি হয়, which reduces ferrospheric oxide. এখন ক্লিয়ার? আয়রনের ওর, একটা মিনিট আমি তো এই বিভিন্ন ধাপে আমাদের যেহেতু ওর সিলিকা মেটেরিয়াল থাকে, সিলিকেটও থাকে, সিলিকেট হয়ে যায়, আমরা লাইম সাপ্লাই দিই, যেটাকে সিলিকেটটাকে, লাইম মানে কি চুন, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম সিলিকেট তৈরি করে, এই ক্যালসিয়াম সিলিকেটটাকে স্ল্যাগ বলা হয়। এই স্ল্যাগটা আবার গ্লাস ইন্ডাস্ট্রিতে আমরা ইউজ করি। সিলিকাটাকে রিমুভ করতেছি বাই অ্যাডিং লাইম। সিলিকাটা কোথা থেকে আসে? ওরের সাথে ইম্পিউরিটি থাকে, যে ওয়েস্ট স্ল্যাগ, এই স্ল্যাগটাকে আমরা গ্লাস ইন্ডাস্ট্রিতে ইউজ করি। এখানে একটা ব্লাস্ট ফার্নেসের ছবি দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে কি? জি স্যার দেখা যাচ্ছে। আমি ব্লাস্ট ফার্নেস মানে ব্লাস্টিং অফ দ্য এয়ার, হট এয়ার দেওয়া হয়, দ্যাটস ওয়াই দিস ইজ ব্লাস্ট ফার্নেস। ফার্স্ট স্টেপ ইন দ্য মেটালার্জি অফ দ্য আয়রন ইজ ইউজুয়ালি রোস্টিং। রোস্টিং তো বুঝো, মুরগির রোস্ট খাচ্ছ বিয়ে বাড়িতে গেলে, প্রথমেই কিন্তু ওট কাঁচা বা একদম ভার্জিন ওটটাকে ব্লাস্ট ফার্নেসে দেওয়া হয় না। এখানে দেখতে পাচ্ছ রোস্টেড ও কোক লাইমস্টোন একসাথে দেওয়া হচ্ছে। ব্লাস্ট ফার্নেসটা হলো আমার হার্ট অফ দ্য আয়রন ইন্ডাস্ট্রি। এখানে প্রথমে ওরগুলোকে প্রথমে হিট করা হয় আরেকটা চেম্বারে, এখান থেকে রোস্টেড ওরটা এখানে রিমুভ করা হয়, দেওয়া হয় সরি, এটা রিমুভ ওয়াটার, ডিকম্পোজিং কার্বনেটস ইনটু অক্সাইড এন্ড কনভার্টিং সালফাইডস ইনটু, সব অক্সাইড হয়ে গেল এখানে ফেরোসোফেরিক অক্সাইডের মতো। দেন কোক দেওয়া হইল, তাহলে এখানে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন যাচ্ছে, বিভিন্ন টেম্পারেচার আছে, মাঝখানে হাই টেম্পারেচার গিয়ে লাস্টে টেম্পারেচার বাড়তেছে। প্রথমে একটা 230 ডিগ্রি থেকে শুরু হয়, তারপরে 410 ডিগ্রি, 525 ডিগ্রি, আর একটু বড় করবো নাকি এটা? এটা রিফাইনিং প্রসেস নাকি স্যার? না, আয়রন ম্যানুফ্যাকচারিং,
ব্লাস্ট ফার্নেসে মলটেন আয়রন, এখানে নিচে স্ল্যাগ যেটা বেরিয়ে যাচ্ছে আউটলেট দিয়ে গলিত লোহার থেকে বিভিন্ন বার বানানো হয়, রেল লাইন বানানো হয়, এই আয়রন দিয়ে বিভিন্ন ধরনের শীট বানানো হয়। প্রথমে ওর পাহাড় পর্বত থেকে মাটি নিয়ে আসা হয়, সেই মাটির থেকে রোস্টিং করা হয়। রোস্টিং ওর মানে এখানে হিটিং, সেই রোস্টেড, তারপরে ওক মানে কার্বন এবং লাইমস্টোন দেওয়া হয়। লাইমস্টোনটা কেন, এখানে ইম্পিউরিটি থাকে সিলিকেট, সেই সিলিকেটটাকে ক্যালসিয়াম সিলিকেট হিসেবে স্ল্যাগ হিসেবে নিয়ে যায়, একসাথে ফিট করে দিয়ে দিলা, আর টেম্পারেচার হাই হতে থাকলো ধীরে ধীরে। 230 ডিগ্রিতে হয় কি, ফেরিক অক্সাইড কার্বন মনোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে, অল আর রিডিউসিং, মানে কার্বন মনোক্সাইড ইজ এ রিডাক্টেন্ট। প্রথমে ফেরিক অক্সাইড হচ্ছে Fe3O4 এ একটা, দেন ফার্দার রিডিউস টু ফেরিক অক্সাইড এন্ড अगेन বাই হাই টেম্পারেচার। কার্বন মনোক্সাইডটা কিন্তু এক স্টেপে রিডাকশন করতেছে না, ডিফারেন্ট টেম্পারেচারে। 230 ডিগ্রিতে এক ধরনের, 410 ডিগ্রিতে ফেরিক অক্সাইড, 525 ডিগ্রিতে মেটালিক আয়রন। এটা সাদা হয়, লাস্টারাস। আমাদের আয়রনটা যে কালো এই ধরনের না, হোয়াইট লাস্টারাস। দেন अगेन কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ক্যালসিয়াম কার্বনেট দিলে যেটা বলছিলাম, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়, ক্যালসিয়াম সিলিকেট তৈরি হচ্ছে হাই টেম্পারেচার। সিলিকা মানেই 1000 এর উপরে যেতে হবে, 1125, 1510 ডিগ্রিতে এটা আউটলেটে বেরিয়ে যাচ্ছে। তো এইখানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন, সিলিকা, মেইন জিনিসটা হলো এই মলটেন যে লাল একটা দেখতে পাচ্ছ, একদম গলিত লোহা, লিকুইড আয়রন, সাদা আয়রন, এই আয়রনটাকে মলটেন আয়রন বলা হয়। এই আয়রন থেকে এখন দেখো স্টিল মানে বুঝো তো, স্টেনলেস স্টিল কিন্তু একদম কার্বন থাকবেই না, কার্বনের পরিমাণ খুবই নেগলিজিবল। এখানে ক্রোমিয়াম থাকবে। প্রথমে আয়রন ম্যানুফ্যাকচারিং করতে হবে। চায়না তো সারা ওয়ার্ল্ডের মধ্যে বেশি আয়রন তৈরি করে, তাই না? আমাদের একেএস কোম্পানি বানাচ্ছে আয়রন, বাসাবাড়িতে বসুন্ধরা, বিএসআরএম, এই যে রডগুলা পাচ্ছি, এই রডগুলা তো আয়রনের, এটা লোহার রডের ফরম্যাটে তৈরি করা হচ্ছে, মেইন আয়রন ওর। আমরা নেক্সট স্লাইড একটা দেখব, এখানে থাকে ম্যানুফ্যাকচারিং অফ মলটেন আয়রন বা ইনগট বলা হয়। তারপরে স্টিল ম্যানুফ্যাকচারিং ও সালফার রিমুভাল অফ দ্য কার্বন করতে হয়, রিমুভাল অফ দ্য আদার এলিমেন্টস। স্টিল ম্যানুফ্যাকচারিং মধ্যে স্টেনলেস স্টিল কি বলতে, রট আয়রন একটা জিনিস, মিল্ড স্টিল বলা হয়, মাইল্ড যেটা হাই কার্বন স্টিল, স্পেশাল স্টিল, মাইল্ড স্টিল। আমরা দেখি পরবর্তীতে আরেকটা মাইল্ড স্টিল যেটা, এটাতে প্রথমে স্টিল যখন হয় তখন আমরা ধরে ফেলি এটা কি কার্বন বা কার্বন লেস, এটা কি অ্যালয় না অ্যালয়লেস। তো আমরা এখানে স্ক্রিন শেয়ারিং এ আরেকটা দিচ্ছি তোমাদের, একটা ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর একটা স্লাইড পিডিএফ করবে, যেটা অনেক কাজে লাগে। সবগুলো যে করতে হবে তা না, তুমি দেখো প্রোডাকশন অফ আয়রন এন্ড স্টিল, পিক বা আয়রন প্রসেসে স্টিল প্রোডাকশন দুইটা পার্ট। হোয়াট ইজ আয়রন? কেমিক্যাল এলিমেন্ট। Iron is produced by melting iron ore. Mineral compounds in the earth crust. 5% of the earth crust is iron. Iron ore থেকে তোলা হয়। আর স্টিলটা হলো বিভিন্ন ধরনের, স্টিলের ডেফিনিশন সিম্পলি পিওর ফর্ম অফ দ্য আয়রন ইজ লোয়ার কার্বন কন্টেন্ট। আমি যেটা বলছিলাম এটা কি এখন তোমরা ডেফিনিশনের সাথে পাচ্ছ? প্রথমে আয়রন, আর আয়রন থেকে পিউরিফাইড আয়রন যেটা বলতে পারি কার্বন কন্টেন্ট। আবার কার্বন কন্টেন্ট একবারে জিরো হইলে এক ধরনের, কার্বন কন্টেন্ট লেস দেন 2% থাকে। কার্বনের পরিমাণ বেশি থাকলে ক্ষতিটা কি বলতে পারবা? অক্সিডেশন হবে স্যার, এইজন্য কি? আর কি কিছু বলতে পারো? নরম থাকবে বেশি, এইজন্য নরম থাকবে। তোমার কি নাম? ফাইজা। আচ্ছা, হ্যাঁ, এটাকে ইংলিশে আমরা নরম রে কি বলবো? মেটালার্জিতে না, এটাকে ডাকটিলিটি বলা হয়, ডাকটাইল। যে একটা malleable capability of the nanomaterial is depending on the ductility. When the ductility decreases, by sacrificing ductility, how can I express this one? The ductility is easy for me in English. So when the ductility decreases, the cracking capability increases.
and the carbon content is responsible for increasing crackingness. আমরা যদি বলি brittle গ্লাস ভাঙলে ঝনঝন শব্দ করে না, brittle, আর মেটাল ডাকটাইল। তো যতই কার্বনের পরিমাণ বাড়ে, রিডিউসিং ডাকটিলিটি, ইনক্রিজিং ক্র্যাকিং ক্যাপাবিলিটি আমরা দেখব। এই জন্যই বেশি কার্বন ভালো না। তো অ্যাপ্লিকেশন এগুলো পড়ার দরকার নেই, এগুলো জাস্ট একবার চোখগুলো এখান থেকে অনেক কিছু নোট করবা যেগুলো স্পেসিফিক। এই স্লাইডেও তোমার দরকার নাই। র মেটেরিয়ালস দেখো কি জিনিস আছে, এগুলো তুমি আস্তে আস্তে দেখো। একটা কোম্পানি দিয়ে দিছে স্টিল প্রোডাকশন, আমরা আস্তে আস্তে যাচ্ছি ধীরে ধীরে, এখানেও লাগবে না। আয়রন ওর যেটা বলছিলাম, আয়রন মেকিং সামারি, ও ব্লাস্ট ফার্নেস মানে ব্লাস্টিং অফ দা হট এয়ার, বুঝতে পারতেছো তো, অক্সিজেন দিচ্ছে। পিগ আয়রন হচ্ছে মলটেন লিকুইড মেটাল যেটা আয়রন হয়, দেন গোস টু দা স্টিল। পিগ আয়রন কি স্যার ওই যে সাদা আয়রনটা? সাদা আয়রনটা এটা এখান থেকে তোমার সাদা লাস্টারাস আয়রন, দেখতে লাল লাগতেছে, কামারের দোকানে গেলেও দেখা যায় আয়রনটা যখন করলে লাল হয় না, পিটাইলে আস্তে আস্তে দা হচ্ছে, বিভিন্ন ধরনের কোরাল বানানো হচ্ছে, আয়রনকে গলায় গলায় বার। কিন্তু এই আয়রনটাকে যখন লিকুইড থেকেই তো বানানো হয়েছিল। এখানে দেখো আয়রন ওর যে বলছিলাম, হেমাটাইট, ম্যাগনেটাইট, লাইমোনাইট, সাইডেনাইট, এই সবগুলাই ফেরোসোফেরিক অক্সাইড, কিন্তু সাথে সাথে ইমপিউরিটিস থাকে। 50% to 60% আয়রন থাকে লিমোনাইটে, হেমাটাইটে সবচেয়ে বেশি 70টায়, ফেরোসোফেরিক অক্সাইড বলি। কমন ও Fe2O3। স্যার এই পার্সেন্টেজগুলো কি শিখতে হবে? না, তোমার জানার জন্য। আয়রন ওর দিয়ে তুমি তো এখানে কিছু বলছো না, তোমার জানার জন্য দরকার। আয়রন ওর বললাম, শুধু আয়রন ওর বলছি না, আমরা কিন্তু বলছি রোস্টেড আয়রন ওর। রোস্টেড আয়রন ওর, কোক এবং লাইম দিয়ে আমরা শুরু করতেছি রিঅ্যাকশন আয়রন দিয়ে। টু ক্রিয়েট এ টন অফ দ্য পিগ আয়রন ইউ স্টার্ট উইথ দ্য 2 টনস অফ দ্য ওর। এক টন আয়রন বানাইতে ডাবল ওর নিয়ে শুরু করতে হবে, বুঝতেই পারতেছো। এফিসিয়েন্সি 50%। জানার জন্য প্রসেসিং কিভাবে হয়, এই যে কোক দিচ্ছ, আয়রন দিচ্ছ, আয়রন ওর দিচ্ছ, লাইমস্টোন দিচ্ছ, লাইমস্টোনের পার্সপাস বলে দিচ্ছি, আগেই বলে দিয়েছি রিফ্র্যাক্টরি ভেসেল, এখানে বিভিন্ন টেম্পারেচার হয়। রিডিউসিং এজেন্ট কার্বন, কার্বন মনোক্সাইড আসলে হিট জেনারেশন হয়, ক্যালসিয়াম কার্বনেট রিডিউসি সিলিকেটটাকে রিমুভ করার জন্য এটা স্ল্যাগ হিসেবে গ্লাস ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে যায়। এখন দেখো বিভিন্ন টেম্পারেচার ব্লাস্ট ফার্নেসের রিঅ্যাকশনটা একটু করতে হবে, এটা পরীক্ষায় আলাদাভাবেই থাকবে। ডিটেইলস যদি না থাকে, রাইট ডাউন দ্য রিঅ্যাকশনস মানে happened in the manufacturing of iron in the blast furnace। 500 ডিগ্রিতে এই হেমাটাইট থেকে এটা হচ্ছে, তারপরে এটা হচ্ছে 850 ডিগ্রিতে, 1000 ডিগ্রিতে মেটালিক আয়রনের দেখা পাওয়া যায়, আর 1300 ডিগ্রিতে কার্বন মনোক্সাইড তৈরি হয়, আর 1900 এন্ড অ্যাবাভ এই আবার মল্টেন আয়রন এদিকে বেরিয়ে যায়, স্ল্যাগ আউট হয়ে যায়। এটা একটা ব্লাস্ট ফার্নেসের চিত্র। এই যে এখান থেকে বিভিন্ন জায়গায় মল্টেন আয়রন গুলা কালেক্ট করা হচ্ছে। রাশিয়ান ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় মানে ব্লাস্ট ফার্নেস থাকে তাতে। লিকুইড আয়রন ফ্লো ইনটু দা চ্যানেল। এই লিকুইড আয়রন থেকে স্টিল হয়, তোমার আধুনিক গুলা হয়। প্রোডাকশন অফ আয়রন এন্ড স্টিল। আয়রন, পিগ আয়রন কোনটা, রট আয়রন কোনটা এটা জানো। স্টিল ইজ এসেনশিয়াল এভরিডে লাইফ। এখানে যন্ত্রপাতি জংকার যাতে না ধরে স্টেইনলেস স্টিল তৈরি করা হয়। তো আমরা এগুলা বাদ দিয়ে যাচ্ছি, স্টিল প্রোডাকশন এগুলো দেখছি কন্টিনিউয়াস কাস্টিং বা এগুলা পড়বা। কন্টিনিউয়াস কাস্টিং তো এখন করোনার জন্য বাদ নাইলে পরে দাম। স্টিল প্রোডাকশন কিভাবে করা হয়, কার্বন স্টিলটা বলছিলাম না, কার্বন থাকলে এই ফেজ ডায়াগ্রাম আমাদের উপকার লাগে, আমরা বুঝতে পারি কত টেম্পারেচারে কোন কোন জিনিস। আয়রন কার্বনের ফেজ ডায়াগ্রাম তোমরা সময় থাকলে দেখে নিবা, পরীক্ষা আসুক বা না আসুক। এই যে ইফেক্টস অফ কার্বন, কার্বনটা বেশি থাকলে ইনক্রিজ হার্ডনেস, ইনক্রিজ স্ট্রেংথ, ডিক্রিজ ওয়েল্ডেবিলিটি। এখন ওয়েল্ডিং ছাড়া তো আমরা এই স্টেইনলেস স্টিল বলো বা শীট বলো কোনো যন্ত্র বানাইতে পারবো না। ডিক্রিজ ডাক্টিলিটি, ডাক্টিলিটি যখন কমে যায় ভেঙে যাবে। মেশিনেবিলিটিটাও 0.2 থেকে 0.25% পর্যন্ত আমার দরকার। দেখা যাচ্ছে মেশিনেবিলিটি। এই যে দেখো মেটাল অ্যালয়েজ কিভাবে আমরা স্টিলের দিকে যাচ্ছি। প্রথমে বিভিন্ন মেটাল অ্যালয় দিয়ে ফেরাস অ্যালয়, নন ফেরাস অ্যালয়, এটা হচ্ছে আমি মনে করি ক্লাসিফিকেশন, এটাও দরকার নাই। আমরা স্টিল এই চারটুকু তোমরা এখান থেকে একটু শেখার চেষ্টা করবা, পারবা না? স্টিলের জন্য আমরা যদি বলি যে স্টিল ম্যানুফ্যাকচারিং এর জন্য
একটা ফ্লো ডায়াগ্রামের মতো বা টেবুলেটেড ফর্মে দেব, এটা কি পারবা? আমি সহজ করি। স্টিল প্রথমে দুইটা ভাগ, একটা হলো হাই অ্যালয়, একটা হলো লো অ্যালয়। অ্যালয় তো বুঝতেই পারতেছো, বিভিন্ন ধরনের মেটালকে ফিউজ করে বানানো হয়, অ্যালয় মেটাল বানানো হয়, বুঝছো তো? আচ্ছা, হাই অ্যালয়ের পরে আসতেছি আমরা লো অ্যালয়কে আবার তিনটা ভাগে ভাগ করতেছি। লো অ্যালয়, লো কার্বন কন্টেন্ট, মিডিয়াম কার্বন কন্টেন্ট এন্ড হাই কার্বন। তো লো কার্বন কন্টেন্টের মধ্যে স্মলার দেন 0.25 ওয়েট% কার্বন থাকে, মিডিয়াম কার্বনে 0.25 থেকে 0.6, হাই কার্বনে অ্যাবাভ 0.6 থেকে আপ টু 1.4, এর বেশি কার্বন থাকলে খবর আছে। তো লো কার্বন কন্টেন্টের জন্য কোথায় ইউজ হয় এগুলা মনে করো, লো কার্বনের ইউজটা হচ্ছে অটো স্ট্রাকচার স্টিলে শীটে। লো অ্যালয়ের জন্য এখানে প্লেন বা ক্র্যাঙ্ক শ্যাফট, এগুলার বল্ট নাট বল্টের জন্য যেটা এখানে কার্বনটা আমাদের তৈরি হয়, পিস্টনের জন্য হয়। হাই কার্বন কন্টেন্টটা হলো ওয়্যার অ্যাপ্লিকেশনস, ড্রিলস, যে করাত, এগুলার জন্য। আর হাই অ্যালয়ের মধ্যে দেখো এখানে আমাদের জন্য টুলস, টারবাইনস, ফার্নেসের জন্য থাকে। এখানে কার্বন নাই। হাই অ্যালয় গুলাতে আছে ক্রোমিয়াম, নিকেল। ক্রোমিয়াম বেশি থাকলে স্টেনলেস স্টিল হয়, ক্রোম স্টিল বলা হয়, অস্টেন্টেটিক বলা হয় স্টেইনলেস। স্টেইনলেস মানে এখানে আর জংকার করার সুযোগই নেই। আয়রন এমন ভাবে সাইজ করা হয়েছে, ক্রোমিয়াম বেড়ে গেছে, তাইলেও ফেরাস থেকে ফেরিক অক্সাইডের, কারণ নিকেল আছে, মোলিবডিনাম আছে। ইনক্রিজিং স্ট্রেংথ, এটার সাথে সাথে কষ্ট বাড়বে অবশ্যই, এখানে কস্ট বেশি হাই অ্যালয়েতে। ডিক্রিজিং ডাক্টিবিলিটি, ডাকটাইল যে নেচারটা, যখন কার্বন বাড়তে থাকে কমতে থাকে, ডাকটিলিটি যখন, মেলিয়েবিলিটি বা যখন কমে যায়, অর্থাৎ এটাকে বেন্ড করতে পারবে না, ক্র্যাশ করে ক্র্যাশ করে। আর একটা রাবারের ডাকটিলিটি অনেক বেশি, ইলাস্টিক হয়ে যাচ্ছে। অনেকগুলা জিনিস দেখো না, হাত দিয়ে মুড়লেও ভাঙে না, অনেকবার তুমি যতই ঘুরাও, ঘুরপাক খাওয়াও, মুসরামুসরি করো, ভাঙতেছে না, ডাকটাইল। আর যখন ডাকটিলিটি কমে যায়, হ্যাঁ, তখন ক্র্যাক করে ভেঙে যায়। এই হলো স্টেনলেস স্টিল। কার্বন স্টিলটা হলো ইনক্রিজিং কার্বন কন্টেন্ট লিডিং টু দ্য ইনক্রিজ হার্ডনেস, আগেই বলে ফেলছি। লো কার্বন স্টিল লোয়ার দেন 30% কার্বন। ক্লাসিফিকেশন কার্বন স্টিল, এটার পড়ার দরকার নাই, ক্লাসিফিকেশন অফ দ্য স্টিলটা পড়ে ফেলবা এটা। আর ম্যানুফ্যাকচারিং, যেটা আমি এমএস ওয়ার্ডে লিখে দিছি, ব্লাস্ট ফার্নেসের রিঅ্যাকশন, এই তিনটা জিনিস। ম্যানুফ্যাকচারিং অফ আয়রন ফ্রম দ্য আয়রন ওর, যদিও আমরা ডাইরেক্ট আয়রন ওর নেই না, রোস্টেড আয়রন ওর নেই, লিখতে হবে কিন্তু। হিট দিয়ে এই ওরটাকে 2 টন ওর নিয়ে 1 টন আয়রন তৈরি করতে হয়। আগে হিটিং দিয়ে পানি, সালফার এবং অন্যান্য জিনিসের মতো এগুলো রিমুভ, তারপরে তোমার ব্লাস্ট ফার্নেসে যায়, তারপরে রিঅ্যাকশন করে করে কোক দেওয়া হয়, কার্বন মনোক্সাইড, এবং যেটা কোক বলা হচ্ছে। কার্বন এবং অক্সিজেন মিলে কয়লা থেকে তো কোক তৈরি করা হয়। চারকোল ওয়াজ দ্য ফর্ম অফ কার্বন ইউজড ইন দ্য রিডাকশন প্রসেস। চারকোলটা কোক হিসেবে, যে বলছিলাম, এখন তো খনিজ কয়লাও দেওয়া হয়, এটা হচ্ছে চারকোলটাই দেওয়া হয়। এই যে কার্বন, আমরা বলছিলাম যে স্ক্রিন শেয়ারিং এখন এটা দিচ্ছি, এটা না, সরি, আমি চলে গেছি আরেকটাতে, যে আমাদের ওয়ার্ড দিছিলাম, চারকোলটাকে কোক, এই যে কার্বনটা আসলে কার্বন অক্সাইড, কার্বন মনোক্সাইড হিসেবে থেকে রিডিউস করে। চারকোল দেওয়া হয়, কার্বন তো ডাইরেক্ট আসবে না, জিজ্ঞেস করলাম না স্যার কার্বন কোথা থেকে আসবে, এটা তো ওর, কোক বলতেছি, কার্বন মনোক্সাইড আসবে, এটা রিডিউসিং এজেন্ট, রিডিউস করবে আয়রন ওরকে, তৈরি করবে মেটালিক আয়রন। এবং লাইম দেওয়া হচ্ছে, এই যে এখানে লাইম, রোস্টেড ও সিলিকেটকে পৃথক করে দিবে, সিলিকা তো ইম্পিউরিটি হিসেবে থাকে। ক্যালসিয়াম সিলিকেট মানে স্ল্যাগ, এটা আবার আমার আয়রন ইন্ডাস্ট্রির ওয়েস্ট, র মেটেরিয়ালস অফ দ্য গ্লাস ম্যানুফ্যাকচারিং এন্ড সিরামিক ইন্ডাস্ট্রি, বিশেষিল। এই যে দেখো রোস্টেড ওর, কোক এবং লাইমস্টোন। কোকটা কি? চারকোল ইউজ করা হচ্ছে। কার্বন, কার্বনটা আর কার্বন ডাইরেক্ট এলিমেন্টাল কার্বন থাকতেছে না, কার্বন মনোক্সাইড হয়ে যাচ্ছে। এই রিঅ্যাকশন গুলো পড়বা বিভিন্ন টেম্পারেচারে। তো আয়রন এন্ড স্টিল শেষ। আমাদের ইম্পিউরিটিজ of the in the iron furnace include carbon, sulfur, phosphorus and silicon, which have to be removed. Sulfur has to be removed first in the
সেপারেট প্রসেস। ম্যাগনেসিয়াম পাউডারটা দেওয়া হয়, সালফারটা এখানে কিভাবে রিমুভ করা হয়? ওইখানে ডিসালফারাইজেশন আমরা ন্যাচারাল গ্যাসে দেখছিলাম, এখানে দেখো So ওইখানে treating অর্গানিক সালফারটাকে রিমুভ করছিল হাইড্রোজেন সালফাইড হিসেবে, এখানে ম্যাগনেসিয়াম দিলে ম্যাগনেসিয়াম সালফাইড হিসেবে নিয়ে নেওয়া হচ্ছে। দুইটাই সালফার রিমুভাল প্রসেস। পার্থক্য বুঝতে পারছো? জি স্যার। এখানকার অর্থাৎ আয়রন স্টিল ইন্ডাস্ট্রিতে ইউরিয়া ম্যানুফ্যাকচারিং এর মতো সালফার রিমুভ করা হয় না। ওইখানে তো ছিল ন্যাচারাল গ্যাস, তাহলে হাইড্রোজেন সালফাইড গ্যাস হিসেবে সেপারেট করা বুদ্ধিমানের কাজ। এখানে তো তোমার আয়রন ওর সলিড, পাহাড়ের মাটি, এখান থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড দিয়ে দিলে, ম্যাগনেসিয়াম পাউডার দিলে ম্যাগনেসিয়াম সালফাইড হিসেবে প্রেসিপিটেট করবে, স্ল্যাগ হয়ে যাবে। কার্বন তো জানতেছি, এখানে দেখো দেখা যাচ্ছে এটা রট আয়রনটা কি? If all the carbon is removed from the iron to give light purity iron, it is known as the wrought iron. আমরা যদি সমস্ত কার্বন রিমুভ করে দিই, wrought iron is the quite soft and easily work and has little structural strength. একদম কার্বন নিয়ে গেলে গ্রিন হাউসের মতো আর কি, সবাই কার্বন ডাই অক্সাইড রে এমন ভাবে বোকাবুকি আর দুষারু। আরে বাবা, কার্বন ডাই অক্সাইড না থাকলে তো আইস যুগে চলে যাবো আবার, জুরাসিক পার্কের মতো, জুরাসিক এজ, আইস এজ, স্টোন এজ। কাজে বেশি বেশি বকাবকি কার্বন ডাই অক্সাইডের করিও না, কার্বন ডাই অক্সাইড আমাদের দরকার আছে। এই ক্ষেত্রে যদি আমি ফুললি রিমুভ কার্বন করি, ভেরি সফট, দিস ডেজ মাইল্ড স্টিল ইজ নরমালি ইউজড ইনস্ট্যান্ট। এটার বদলা রট আয়রন আছে, তারপরে মাইল্ড স্টিল আছে, হাই কার্বন স্টিল। হাই কার্বন স্টিল কন্টেইনস আপ টু 1.5% অফ দ্য কার্বন। এর বেশি ইউজ করা হয় না, কারণ আমরা আগেই বলছি ডাক্টিলিটি রিডিউসড হয়ে যায়। এখানে হইলো কাটিং টুলস এন্ড দা মেশনারি নেইলস। মেশন বুঝতে যেখানে ইয়ে হয়, ভাঙা টাঙ্গা করা হয়, যে মর্টার এন্ড মেসেলের মধ্যে কনক্রিট ব্লকস। স্পেশাল টিলস হলো দিস আর দা আয়রন অ্যালয়েড উইথ আদার মেটালস। স্টেইনলেস স্টিল টাইপ, স্পেশাল টিল মানে স্টেইনলেস স্টিল যন্ত্রপাতি বানানো। তাহলে এই পর্যন্তই থাকুক। আয়রন ম্যানুফ্যাকচারিং করবা from the iron ore, blast furnace এর রিঅ্যাকশন একটা প্রশ্ন, কমন প্রশ্ন থাকে বিভিন্ন টেম্পারেচারে। তারপরে স্টেইনলেস স্টিল প্রোডাকশন। স্টেইনলেস স্টিলের জন্য যেহেতু করোনাকালীন চার্টটাই মনে রাখো, হাই অ্যালয়, লো অ্যালয়। লো অ্যালয়ের মধ্যে আবার বেসড অন দ্য কার্বন, লো কার্বন কন্টেন্ট, তারপরে মিড কার্বন কন্টেন্ট এন্ড হাই কার্বন কন্টেন্ট। নিচে তাদের এই যে ব্যবহারটা দিয়ে দিবা, আমরা যেটা আগে দেখছি, এটা না আমরা স্টাইলের এই যে এই চার্টটা দেখতে পাচ্ছ, এটা একটু আজকে এই পাওয়ার পয়েন্টের পিডিএফ এবং আমার ওয়ার্কশিট দুইটা, ইউরিয়া ম্যানুফ্যাকচারিং এর শাহজালাল ফার্টিলাইজারের যে বুকলেট এবং তার সাথে এই কয়েকটাই দিয়ে আজকে আপলোড করব। ম্যানুফ্যাকচার অফ স্যার স্টিলটা লাগবে স্যার, ম্যানুফ্যাকচার অফ স্টিল। ম্যানুফ্যাকচারিং স্টিলটা খুব লাগে না, আয়রন দিয়ে প্রশ্নটা হয় বেশি। তবে স্টিলটা কি জিনিস, আয়রন এন্ড স্টিল না তোমাদের সিলেবাসে? জি স্যার। তো স্টিলটা তো আয়রন হইলেই হয়, বেসিক টার্গেট। স্টিলটা বাদ দেওয়া যাচ্ছে না। এইটুকু চারটা করে ফেলবা যে আউটলাইন দা স্টিল বেসড অন ইটস ডিফারেন্ট কম্পোজিশন। এখন আয়রন অ্যালয়টা একটু তোমাদের জানার জন্য একটু বলে দিচ্ছি। কাস্ট আয়রন হচ্ছে স্টিলের জন্য, আয়রন অ্যালয়টা ফেরাস আয়রন, আয়রন কন্টেইনিং। যে সব ফেরাস অ্যালয়, নন ফেরাস অ্যালয় বলছিলাম, একটু দেখে নিতে পারো জানার জন্য। এখানে দেখো মেটাল অ্যালয় ফেরাস এবং নন ফেরাস ভাগ করে। অ্যালয় বলতে আমরা কি বুঝি, যে জিনিসগুলো আমরা সংকর ধাতু বলি। তো ফেরাস একটা অ্যালয় হয়, আর নন ফেরাস, নন ফেরাসটা আমাদের এখানে আলোচনা করার বাইরে, আমরা জাস্ট তোমার জানার জন্য আগে যা বলছি পরীক্ষা। ফেরাস থেকে দেখো স্টিল হয় কাস্ট আয়রন। কাস্ট আয়রন একদম আয়রন কার্বন রিমুভ হয়ে যায়। কাস্ট আয়রনটার মধ্যে গ্রে আয়রন, ডাকটাইল, তারপরে হোয়াইট, মেলিয়েবল আয়রন। আর স্টিল হয়ে গেলে লো অ্যালয়, হাই অ্যালয়, আমরা যেটা বলছিলাম আগে স্টিলের জন্য এই অংশ। আর মেইন মেটাল অ্যালয় একবার দেখলেই মনে থাকার কথা। প্রথমে অ্যালয় ভাগ করো সংকর ধাতু, একটা হলো ফেরাস অ্যালয় ওয়ার্ল্ডে, আরেকটা ফেরাস। ফেরাসের মধ্যে একটা যায় স্টিলে,
আরেকটা যায় কাস্ট আয়রন। কাস্ট আয়রন কি কি? ওই যে বলছিলাম কার্বনের পরিমাণ কম, 0, গ্রে, ডাকটাইল, এগুলা। ডাকটাইল যখন থাকতেছে তাহলে তো আয়রন কার্বন কম হবেই স্বাভাবিক। কার্বনের পরিমাণ বাড়লে না ডাকটাইলিটি কমে যায়। স্টিল লো অ্যালয়, হাই অ্যালয়। লোর মধ্যে লো কার্বন, মিডিয়াম কার্বন, হাই কার্বন। এনিওয়ে তোমরা পড়তে থাকো। আর তাহলে 361 শেষ, এটার আর রিভিউ হবে না, এবং এটাও যা পড়ানো তাহলে স্যার হয়েছে। পড়বো হচ্ছে কি স্যার ব্লাস্ট ফার্নেসের রিঅ্যাকশন, হ্যাঁ, তারপর হচ্ছে কি প্রোডাকশন অফ স্যার আয়রন, ম্যানুফ্যাকচার Iron. আয়রন আর কি। তারপর স্যার ওই যে আর স্টেনলেস স্টিলের ডায়াগ্রামটা স্যার স্যার রিমুভাল অফ সালফার, কার্বন, আদার্স, ওইটা স্যার। এটা একবার দেখে নিবা জি স্যার। যদি সেকেন্ড এক্সামিনার বলে কি কি করা যায়, ইম্পিউরিটিস কিভাবে আয়রনে রিমুভ করা যায়, তারপর স্যার একদম সহজ। কার্বন স্টিল থাকলে এফেক্টটা কি হইতে পারে এটা? হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ কার্বন? ইফেক্ট না ইম্প্যাক্ট বলবো আমরা, কার্বন ইন দ্য স্টিল। আর সবাই স্টেনলেস স্টিল আমরা ব্যবহার করতেছি। স্টেনলেস স্টিল দিয়ে আমরা এসএস সিরি, এসএস এর বিভিন্ন আসবাবপত্র ব্যবহার করতেছি। তো এই ক্ষেত্রে ক্রোমিয়াম বা ক্রোম স্টিল একটা নাম, এটা পরীক্ষায় দেখলাম 2 বছর আগে। ক্রোমিয়াম স্টিল, ক্রোম স্টিল যেটা বলা হয়, অর্থাৎ ক্রোমিয়াম এড করা হয় এখানে রাস্টিং কমানো। স্টেনলেস, জি স্যার। স্টেইন মানে তো হলো জংকার বলা হয়, রাস্টিং বলা হয়। লেস মানে নাই, অর্থাৎ যদিও আয়রনের মেটেরিয়াল কিন্তু জংকার পড়তেছে না, কার্বনটা নাই। জি স্যার। তারপরে হইলো এখানে আদা হাই অ্যালয়, এখানে ক্রোমিয়াম দেওয়া হয়, মলিবডিনাম দেওয়া হয়, ফলে এগুলা তোমার ইলেকট্রোপ্লেটিং এর মতো কাজ করে। ক্রোমিয়াম দিয়ে ইলেকট্রোপ্লেটিং করা হয়, ফলে অক্সিজেন ঢুকতে পারে না, তাই না? ফলে আয়রনটাও অক্সিডাইজ হয় না। জি স্যার। স্টেইনলেস স্টিলের এটাই, স্টেইন মানে জংকার বা রাস্টিং অফ দ্য আয়রন। মাইক্রো ইলেকট্রোডের কাজ করে আয়রন সারফেস। তো এইটুকুই থাকুক তোমাদের জন্য। তো তোমরা সবাই আসছো? হ্যাঁ বলো। আজকের ক্লাস থেকে স্যার বলো স্যার আজকের ক্লাস থেকে স্যার তাইলে যেগুলো পড়তে হবে স্যার, ইউরিয়া সিনথেসিসটা আর কি। ইউরিয়া সিনথেসিসের আন্ডারে অ্যামোনিয়া সিনথেসিস দেখে নিব, মানে ওটা তো ওটার পার্টি। আর ওয়াটার ট্রিটমেন্টটা পড়তে হবে, ওইটা হচ্ছে ইয়ে থেকে স্যার, ফার্টিলাইজার থেকে। আর স্টিল থেকে হচ্ছে আয়রন ম্যানুফ্যাকচারিং পড়তে হবে, ব্লাস্ট ফার্নেসের রিঅ্যাকশন পড়তে হবে, আর স্টেইনলেস স্টিলের যে বিভাজনটা মানে ডায়াগ্রামটা, হাই এলয় লো এলয় এগুলা। তুমি এটার একটা সামারি করে আগের দিনের মতো তোমাদের গ্রুপে দিয়ে দিও, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আর এটার মধ্যে দিলে তো সবাই আগে যেগুলো পড়াইছিলাম একটা সামারি দিছিল অনেক, তোমরা সবাই পাইছো তোমাদের গ্রুপে? অনেক কি গ্রুপে দিছিলা তোমাদের নিকেল গ্রুপ নাকি? জি স্যার দিছি স্যার, সবাই পাইছে তো স্যার। আচ্ছা 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 আচ্ছা, ভালোই। আমাদের এইখানে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো না? তোমাদের সবার ডেটা খরচ করে আর মানে কথাবার্তা বলার সুযোগ নাই, যদি ইউনিভার্সিটি খুলে ইনশাআল্লাহ দেখা হবে। আর 362টাও আমি এরকম ভাবে বাকি দুইটা সামারি করে তোমাদের দিয়ে দিব, যাতে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো। পড়াশোনা করিও, পড়াশোনা না করলে তো করা যাবে না। ইন দা মিন টাইম আমাদের কেমিস্ট্রি সোসাইটি থেকে দেখছো অনেকজন কে আমরা হারাইছি। ক্যাম্পাসে না 10th ব্যাচের একটা ছেলে, তার চেহারাই তো মনে হচ্ছে অনেক ছাত্রছাত্রী। ডলি রানী, মিলু রানী মন্ডল, তার বাচ্চার কি হচ্ছে এটা তো জানি না আমরা, রোড অ্যাক্সিডেন্টেই মারা গেছে। তো আমাদেরও সিনিয়র ভাই এবং আমাদেরও পড়াইছেন মিনারুজ্জামান, অনেকেই এই করোনাকালীন সময়ে মোর দেন 10 মনে হয় অনেককেই আমরা হারাইছি। আমাদের সময় আমাদেরও একটা ব্যাচমেট ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল, রাজু, তার নামটা আসে নাই। তো এনিওয়ে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো অনেককেই তো ক্লাস নিতেছি, তোমাদের চেহারাও মনে থাকবে না হয়তো, বা নামও মনে থাকবে না, কিন্তু সবার কথাই মনে হয়। অনেকেই তো চিনিও না, চেহারা বা নাম আমি খেয়ালও করি না, দরকারও পড়ে না আমার। আর অনেকজনকে নাম ডেকে ডেকে বলি কি তাদের সাথে কথাবার্তা বা ল্যাবে ইন্টারেকশন বেশি, অনেক ল্যাবে কাজ করে। মাহফুজ সিআর হিসেবে তো সারাদিন বা বিভিন্ন মেসেজ পায়। অন্যরা মনে করিও না স্যার হয়তো আমাদেরকে জিজ্ঞেস করলো না, যে অনেক রিসার্চ গ্রুপে আছে বিদায় আমার সাথে কাজ করে বিদায় কিছু চিনি। ইমরান ক্লাসে খুব অ্যাক্টিভ থাকে, ল্যাবে বিশেষ করে বেশি, এর আগে তো চিন্তাম না।
মাহফুজ সিআর হিসেবে থাকে গত 2 বছর। আমার কথা শোনা যায় স্যার? হ্যাঁ, স্যার অনেকের আমাদের চেহারা চিনি না আমি। স্যার ভাইবার যে সরি অ্যাসাইনমেন্টের যে দিছিলেন স্যার, ওই নতুন করে দিবেন আপলোড করে, এটা কবে দিবেন? এটা আগামী ক্লাস শেষ হলে দিয়ে দেবো তোমাদের। আগামী পরশুদিন আরেকটা ক্লাস নিব 360। কালকে আমি রেডি হয়ে নেই, তোমাদের এটা সামারি দেওয়ার পর আমি প্রশ্ন করতে বসবো। প্রশ্নের অলরেডি চিঠিপত্র চলে আসছে, মডারেশনেরও সময় খুব নিকটে, তোমরা প্রিপারেশন নাও, খুব টাফ স্যার প্রিপারেশন। স্যার বলো। মানে ইন্ডাস্ট্রিয়াল 2 এর স্যার পেট্রোলিয়াম, অয়েল এন্ড ফ্যাটস এন্ড পেইন্টস এন্ড বার্নিশ, ওই তিনটা স্যার সামারি আকারে পড়াইছিলেন স্যার ক্লাসের মধ্যে। আর হ্যাঁ, বাকি এটা তুমি সামারি দিয়ে দিও, সামারি জি, করে স্যার। ফেলো তোমরা। আর বাকি সিআর কেও বলতেছি, সিআর যেহেতু চাপে থাকে এই জন্য অনেকরে দায়িত্ব দিছি। তোমরা আবার মনে করিও না স্যার অনেককে বেশি মায়া করতেছে। সিআর সে ক্লাস মেইনটেইন করতেছে, ছাত্রদের সাথে বারবার ফোন করতেছে, এমনি তার অনেক সময় নষ্ট। আরো কেউ যদি সামারি করে দেখাইতে চাও, নো প্রবলেম, সবাইকে দিয়ে দিবা যে এই জিনিস। ওই সামারির উপর ভিত্তি করে আমি কোশ্চেন করবো, এর বাইরে কোশ্চেন করবো না ইনশাআল্লাহ। স্যার তাহলে তিনটা আমাদের স্যার আর কি ইন্ডাস্ট্রিয়াল 2 এর স্যার তিনটা সামারি দেওয়া আছে স্যার, মানে সামারির মতো পড়াইছিলেন স্যার। আর বাকি স্যার সুগার, সোপ, পাল্প আর ফুড, ওইটা স্যার আর কি ওই চারটা স্যার একটু আমি দিয়ে দেব। বাকি রয়েছে স্যার সামারি। সুগার দিয়ে দিব, পাল্প এবং সোপ আর ফুড, সোপ ডিটারজেন্ট এন্ড আরেকটা কোনটা বলবো? ইন্ডাস্ট্রি স্যার। ফুড। ফুড স্যার, ফুড শর্টকাট। ফুড থেকে বেশি একটা প্রশ্ন করলেও জি স্যার। করা যায় না। জি স্যার, পাল্পের জিনিসপত্র পড়াইছিলেন স্যার, মানে পাল্পে অনেকগুলো, আছে। মানে পাল্পে লিগনিন অনেক টিগনিন, এগুলো জিনিস সেলুলোজ। আছে। আমাদের যেকোনো জিনিস আমাদের দেশে যে ইন্ডাস্ট্রি, আমাদের একটা ক্লু দেই, আমাদের দেশে পাল্প এন্ড পেপার ইন্ডাস্ট্রি আছে, আছে না? তোমাদের আচ্ছা স্যার। চন্দ্রকোনা নিউজ প্রিন্ট, তারপরে আরেকটা আছে চিটাগাং এ আছে পেপার মিল। সাতকাই তো ছিল মন্ড কারখানা, এটা বন্ধ হয়ে গেছে। এগুলো থেকে ভালো পড়বা, প্রশ্ন থাকে, সবাই জানে। ফার্টিলাইজার আমাদের দেশেই তো অনেকগুলো ফার্টিলাইজার। টিএসপিটা কি, ট্রিপল সুপার ফসফেট, এটা পড়ে নিবা। নাইট্রোজেন যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট, ফসফরাস ও মাইক্রোনিউট্রিয়েন্ট। আমরা কেন ইউরিয়া বানাইতেছি? গাছের প্রধান খাদ্য হলো নাইট্রোজেন, গাছের আরেকটা খাদ্য হলো ফসফরাস, ফসফেট। জি স্যার, নাইট্রোজেন, ফসফেট হিসেবে আর একটা সল্ট হিসেবে, আর অক্সিজেন মনে হয় স্যার। অক্সিজেনও তো অক্সিজেন তো সে সাপ্লাই দিচ্ছে আমাদের, তার দরকার নেই। অক্সিজেন তার বাই প্রোডাক্ট গাছের, আমাদের জন্য অক্সিজেন দরকার। তার মেইন কার্বন মনে স্যার, কার্বন ডাই অক্সাইড। কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, এগুলো তো মেজর। কার্বন ডাই অক্সাইড মাইক্রো আর ম্যাক্রো মনে হয় স্যার, দুই ধরনের স্যার। কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার নিয়ে সেই ফটোসিনথেসিসের মাধ্যমে গ্লুকোজ বানাচ্ছে, সে মোটা তাজা হচ্ছে, তার বাই প্রোডাক্ট অক্সিজেন দিচ্ছে, আমরা নিচ্ছি। কিন্তু তার বাঁচার জন্য তো খালি কার্বন ডাই অক্সাইড গ্লুকোজ নিয়ে তো হবে না, কার্বোহাইড্রেট না, মাইক্রোনিউট্রিয়েন্ট লাগবে, তোমার নাইট্রোজেন, ফসফরাস প্লান্টের জন্য। এইগুলা সে ডাইরেক্টলি মাটি থেকে নিতে 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 বারবার চাষ করতে করতে জমির উর্বরতা শক্তি কমে যায়। এই জন্য নাইট্রোজেনের ঘাটতি হয়, নাইলে তো সার দেওয়ার দরকার ছিল না। আমাদের জনসংখ্যা বাড়ছে, প্রতি বছর চাষ করা হয়, এই কারণেই আমরা ফার্টিলাইজারে অভ্যস্ত হয়ে গেছি। সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হলো ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি, ম্যানমেড ইন্ডাস্ট্রি। স্যার আমাদের কোশ্চেন কি করা শুরু করে দিয়েছে সব টিচার? চিঠিপত্র তো পেয়ে গেছি সবাই, কাজেই করা শুরু। দুইটাই কিন্তু আমরা পাইছি। আমরা 361 362 আমাকে দুইটাই সাবমিট করতে বলা হয়েছে যেহেতু কোর্স টিচার। কাজেই তোমরা আমাদের পরীক্ষার শেষ কবে করবে এরকম জাতীয় কোনো নিউজ আসছে? ডেট জানতেছি না, হয়তো প্রশ্ন রেডি করে রাখবে, তোমাদের সাথে আলাপ হইলে ডেট পড়বে আর কি। তোমরা কালকে স্যার ডাকছে স্যার, হয়তো আমাদের টিচ করতে হবে। তোমরা দেও, আল্লাহ আল্লাহ করে সবাই যখন দিয়ে দিচ্ছে, পরীক্ষা দিয়ে দিলে একটু উদ্ধার হইলা। অন্যান্য সিলেবাস গুলা যেগুলা যে টিচাররা পড়াইছে, এভাবে হেডকে বলবা একটু নির্দেশ সবাই দিয়ে দেওয়ার জন্য। সবাই তো বিনা পরীক্ষা ইন্টারমিডিয়েট পাস করবে, তোমরা তো অনেক মানে ভালো ছাত্র এবং ভালো সবাই পরীক্ষা দিতে চাইতেছে। আমি খুবই মানে ফিল প্রাউড অফ অল মাই কেমিস্ট্রি স্টুডেন্ট। অন্যান্য কোনো ডিপার্টমেন্টের খবর জানিও না, রাখার চেষ্টাও করি না, যার যার ইয়ানুসি, যার যার ইয়ানুসি। এখন তোমরা যে পরীক্ষা দিচ্ছ এটাই তো অ্যাপ্রিসিয়েবল। আমি তো মনে করি তোমাদের এমনি 30 মার্ক দেওয়া উচিত। এই মোবাইলে পড়ে পড়ে মাস্টার্স পাস করে যাচ্ছে ছাত্ররা, একটা ল্যাপটপও নাই কারো, কোনো কোনো বাসায় ডাটা কষ্টকর, ওয়াইফাই তো আমার আছে, অনেকেরই নাই। তো তোমাদের আসলেই প্রশংসার যোগ্য, তোমাদের গার্জিয়ানরা কষ্ট করে। অনেক গার্জিয়ানরা ভালো ভালো মানে অবস্থাশীল মানুষও হিমশিম খাচ্ছে এখন পরিবার সামলাইতে। তোমরা মিস ইউজ করিও না পরিবারের এই কন্ট্রিবিউশন এবং দেশে বিপর্যয়কালীন, সারা ওয়ার্ল্ড ওয়াইডই তো প্যান্ডেমিক,
স্যার তাহলে নেক্সট ক্লাস কি পরশুদিন নিবেন? পরশুদিন তো রেখে দেই বন্ধু, তোমাদের অনেক ডাটা খরচ হচ্ছে। অলরাইট, সি ইউ লেটার ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। আল্লাহ হাফেজ। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম স্যার। আদাব।